নীরব প্রমিতির মাথার কাছে বসলো আর মনে মনে বলতে লাগলো, হয়তোবা আমি তোমাকে ভালোবাসি কিংবা বাসি না, আমি নিজেই জানি না। আমার মনে যে কি চলছে তা আমি নিজেই বুঝতে পারছি না। জানো প্রমিতি, সে ছোট্টবেলায় মায়ের আদর পেয়েছিলাম। এরপর মা আমায় রেখে বহু দূরে পাড়ি জমালেন। বাবাও চলে গেল মায়ের কাছে। সেদিন থেকেই বাবা মার আদর থেকে বঞ্চিত। এরপর বুড়ি দাদি কিছুদিন আমার সাথে ছিল। একদিন সেও আমায় ছেড়ে চলে গেল। মা বাবা তো একসাথেই আছে, সুখী আছে বোধহয়। শুধু আমি যে সুখে নেই। সেদিন থেকে আজ পর্যন্ত আমি একাই রয়ে গেলাম। বড্ড একা যে আমি, কখনো কারো আপনজন হতে পারলাম না। নীরব উঠে দাঁড়ালো, আবার খাবার অর্ডার দিল। সেও নিজেও তো কিছু খায়নি, প্রমিতিকেও খাওয়াতে হবে। সে উঠলেই খেতে দিতে হবে। এমনি 2 দিন না খাওয়া, ফলে প্রমিতির একটু দুর্বল ছিল। তার ওপর আবার ওর সাথে এমন আচরণ করায় মেয়েটা ভয় পেয়ে গেছে। নীরব বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। তার মাথায় রোহানের ব্যাপারটা একদম ছিল না। কিন্তু রোহান তার বাসার সামনে কি করছে? রোহান কি প্রমিতির সাথে দেখা করতে এসেছিল? অবশ্যই এসেছিল, না হয় তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো না। প্রমিতিও তো ছাদেই ছিল ঘণ্টাখানেকের মতো। আচ্ছা, ওদের মাঝে কি কথা হয়েছে? প্রমিতি কি তাকে ছেড়ে চলে যাবে রোহানের কাছে? রোহান কি প্রমিতিকে এখনো ভালোবাসে? সে যতদূর জানে, রোহান মধ্যবিত্ত পরিবারের ছেলে। নীরব খোঁজ নিয়েছে, ছেলেটা খুব একটা সুবিধার না। এর আগেও কয়েকটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। প্রমিতিকে ভালোবাসে কিনা তা জানে না নীরব। আর প্রমিতিও কেমন মেয়ে, তার সাথে বিয়ে হয়েছে, অথচ এখনও রোহানকে ভুলতে পারেনি। সমাজে এইসব মেয়েদেরকে কেউ ভালো চোখে দেখে না। কিন্তু তাকে শিওর আগে হতে হবে প্রমিতি রোহানকে ভালোবাসে নাকি। নীরব সিগারেট ফেলে দিয়ে রুমে ঢুকলো। প্রমিতি অচেতন হয়ে শুয়ে আছে। প্রমিতির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় ডাক দিল, প্রমিতি, প্রমিতি। প্রমিতি নড়েচড়ে উঠল, কিন্তু উঠল না, এমনকি চোখও খুলল না। তবে তার ভুরু সামান্য কুঁচকালো। নীরব হালকা হেসে আবারও ডাক দেয়, প্রমিতি, গেট আপ। প্রমিতি পিট পিট করে চোখ খুলতেই নীরবকে দেখে আঁতকে ওঠে। নীরব প্রমিতিকে ধরে উঠিয়ে বলে, খেয়ে নাও। প্রমিতি মলিন গলায় বলে, হুম, আমার ভালো লাগছে না। খাবার খেলেই ভালো লাগতে শুরু করবে, বলে নীরব খাবারের প্লেটটা এগিয়ে দিল। প্রমিতি মুখ ফিরিয়ে নিল। নীরব একটা শ্বাস ফেলে বলে, খেতে হবে, না হলে আবার অজ্ঞান হয়ে যাবে, কামন। প্রমিতি এবার নীরবের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি চাই তোমার? আমাকে এভাবে তিলে তিলে শেষ না করে একবার মেরে ফেললেই তো পারো। আর সমস্যাটা বা কি? কখনো ভালো তো কখনো এত বাজে আচরণ করো যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাকে তো তুমি নিজ ইচ্ছায় বিয়ে করেছো, তাহলে কেন আমার সাথে এমন আচরণ করছো? নীরব চুপ থেকে প্রমিতির কথা শুনল। আসলে উত্তর তার জানা নেই। শুধু তাই না, কেনই বা বিয়ে করেছে তাও সে এখন বুঝতে পারছে না। যেখানে সে নিজেই জানে না কেন, কী জন্য এমনটা করেছে, সেখানে প্রমিতিকে কিভাবে উত্তর দিবে? প্রমিতি আবার বলে, কি হলো বলো? আই ওয়ান্ট মাই অ্যান্সার। জানি না, আমি কিছুই জানি না। প্রমিতি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোমার কাছে এইসব কিছুই গেম, খেলা খেলা লাগে তাই না? খেলা লাগবে কেন? আমি একটা পুরুষ, আমার একজন জীবন সঙ্গিনী দরকার, তাই তোমায় বিয়ে করেছি। ভুরুজোড়া কুঁচকে নীরব কথাটা বলে, তাহলে পোড়াচ্ছ কেন আমায়? সেটা তুমি জানো। প্রমিতি আর কিছু বলবে তার আগেই নীরব তার মুখের খাবার গুজে দিল। প্রমিতি মুখে খাবার থাকায় সে আর কিছু বলতে পারল না। খেয়ে নেওয়ার পরে বলে, আমার সাথে তোমার সমস্যাটা কি? কেন এমন করছো? এখন আবার বলিও না যে কি করেছি। আসলে কি করেছি আমি? যা করেছো সেটা কোনো স্বাভাবিক মানুষের দ্বারা করা সম্ভব না। নীরবের চোয়াল শক্ত হয়ে গেল। সে কটমট করে তাকিয়ে বলে, তার মানে বলতে চাচ্ছ আমি পাগল? হ্যাঁ। নীরব নিজেকে সামলাতে না পেরে যেই না প্রমিতির গায়ে হাত ওঠাবে, তখনই তার নিজের হুঁশ হলো। সে থেমে গেল এবং কয়েক কদম পিছনে চলে গিয়ে সোজা হয়ে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালো। প্রমিতি এক দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, থেমে গেলে কেন মার্তা? নীরব চোখ ডলতে ডলতে বলে, সরি। তুমি খাবার খেয়ে নাও,
আমি অফিসে যাব এখন, রাতে ফিরব, খাবার সঙ্গে করে নিয়ে আসব। তোমাকে রান্না করতে হবে না, বাসা আমি লক করে দিয়ে যাব। প্রমিতি ভুরু কুঁচকে বলে, কেন বাসা লাগিয়ে যাবে? নীরব রোবটের মতো গড়গড় করে বলে, যদি রোহান আসে। প্রমিতির চোখ বন্ধ করে বলে, সি, তোমার চিন্তা ভাবনা এত নিস। নীরব মৃদু হাসল, তারপর বেরিয়ে গেল। যাওয়ার আগে গেট বাহির থেকে লাগিয়ে দিল। প্রমিতি নীরবের যাওয়ার পানে চেয়ে থাকে কিছু সময়, তারপর খাবারটা খেয়ে নেয়। কারণ তার এখন শক্তির প্রয়োজন। তাকে জানতে হবে নীরব এমন কেন করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এ জগতে কোনো কারণ ছাড়া অকারণে কিছুই ঘটে না, এমনকি একটা পিঁপড়াও কারণ ছাড়া এক পা আগায় না। তাকে এই কারণটাই সবার আগে বের করতে হবে। প্রমিতির মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু একটারও উত্তর জানা নেই। সে বুঝে ফেলেছে নীরব তাকে নিজের মুখে কিছুই বলবে না, যা করার তাকেই করতে হবে। প্রমিতি বাথরুমে গেল। বাথরুমের জানালার ফাঁকে সে নীরবের প্যান্টের পকেটে পাওয়া কাগজটা রেখেছে। কাগজ খুলে দেখেনি, এখন দেখতে হবে। প্রমিতি গুটি গুটি পায়ে গেল বাথরুমে, তারপর কাগজটা জানলা থেকে বের করে আনলো। শুকিয়ে গেছে কাগজটা, পানি পড়ায় ভিজে গিয়েছিল। সে বাথরুম থেকে বের করে কাগজটা আনলো, পাওয়ার অফ প্রপার্টির কাগজটা। প্রমিতি পড়তে শুরু করলো। পেপারটায় লেখা নীরবের অর্ধেক সম্পত্তির মালিক তার বৈধ স্ত্রী, যাকে সে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেছে তার নামে, অর্থাৎ প্রমিতির নামে। প্রমিতি পেপারটা দেখে বড় অবাক হলো। নীরব তার হাফ প্রপার্টি তার নামে কেন লিখে দিয়েছে? এই টাকার জন্যই তো নীরব এমন করেছে। তার বাবার অফিস দখল করে কিনে নেওয়ার পর যদি আবার তার নামে লিখে দেয়, তাহলে কোম্পানি কিনে নেওয়াই বা কী দরকার ছিল? ব্যাপারটা সন্দেহজনক লাগতে শুরু করে প্রমিতির কাছে। কাকে জিজ্ঞেস করবে? আচ্ছা, নীরবের কি তার বাবার সাথে কোনো শত্রুতা ছিল? কারণ তার কেন যেন ব্যাপারটা এখন টাকাজনিত লাগছে না, অন্য কোনো রহস্য আছে। তার এখন স্পষ্ট মনে আছে বাবা যেদিন রাতে স্ট্রোক করে মারা যায়, তার পরের দিন যখন হাসপাতাল থেকে তার বাবার লাশ বাসায় আনা হয়, সেদিন ওই সময় নীরব এসেছিল, জানাজায় শরিক হয়েছিল, কিন্তু মাটি দিতে গিয়েছিল কিনা তা জানা নেই প্রমিতির। সেদিনই তার সাথে প্রথম দেখা প্রমিতির। প্রমিতি সোফায় বসে কাঁদছিল। নীরব যে কখন তার কাছে এসে দাঁড়িয়েছিল তা বুঝতে পারেনি প্রমিতি। সে একাধারে কেঁদেই চলছিল মাথা নিচু করে, বিধায় নীরবকে দেখতে পায়নি। হুট করে কেউ তার চোখের জল মুছে দেয়। কান্না ভরা আফসা চোখে প্রমিতি যখন নীরবের দিকে তাকায়, তখন তার চেহারা ঠিকমতো দেখতে পায়নি। প্রমিতি ভেবেছিল এভাবে সযত্নে কেবল রোহানি তার অশ্রু মুছে দিতে পারে, তাই কোনো রকম চিন্তা না করে প্রমিতি নীরবকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নীরবও পরম আবেশে তাকে দুই বাহুতে আটকে ফেলে। এভাবে কিছুক্ষণ নীরবের বুকে মাথা রেখে কান্না করার পর প্রমিতি যখন তার কাছ থেকে সরে এসে চোখের পানি মুছে ব্যক্তিটির দিকে তাকায়, তখন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। প্রমিতি অবাক করা কিছুটা সংকোচ নিয়ে বলে, কে আপনি? সেবার প্রথম সে নীরবের কণ্ঠ শোনে। নীরব গম্ভীর গলায় বলে, আমাকে তুমি চিনবে না। তখন অবশ্য প্রমিতি কোনো পাল্টা প্রশ্ন করার অবস্থায় ছিল না, তাই চুপ থাকে, এরপর উঠে চলে যায়। এভাবেই তাদের প্রথম সাক্ষাৎ ঘটে। কে জানতো এই লোকটা তার পুরুষ হবে? বিয়ের আগে নীরবের সাথে যতবার দেখা হয়েছে, নীরব অভদ্রতার পরিচয় দিয়েছে। প্রমিতি এখন এই বিয়ে মানতেই পারছে না। সে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে এই বিয়ে করেছে। তার সময় লাগবে, অথচ নীরব সময় দেয়নি। নীরব তাকে হুমকি দিয়ে বিয়ে করে, এমনকি বাসর রাতে খুবই বর্বরতার পরিচয় দিয়েছে, তার ওপর অমানবিক নির্যাতন করে। তারপর 2 দিন বাসায় বন্দি রাখে, তাকে অনাহারে রেখে। প্রমিতি এই বিষয়গুলো কোনোদিন ভুলবে না, নীরবকে এই জন্য কোনোদিন ক্ষমা করবে না বলে ঠিক করে নেয়। হয়তোবা বাধ্য হয়ে নীরবের সাথে একই ঘরে একই বিছানে থাকবে, কিন্তু মন থেকে নীরবকে মেনে নিতে পারবে না। যখনই নীরবের চেহারা তাকে দেখতে হবে, কষ্টগুলোর কথা মনে পড়ে যাবে। প্রমিতি উঠে আবারও বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল, তারপরে রুমে এসে জানালাটার দিকে এগিয়ে গেল। জানালার শিক ধরে দাঁড়িয়ে রইল। বাইরে কিছু শালিক পাখি উড়াউড়ি করছে, কিচির মিচির করছে। তার ভালোই লাগছে শুনতে। মৃদু বাতাসে গাছের পাতা নড়ে উঠেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মায়ের কথা মনে পড়ছে। 4-5 দিন হবে মায়ের সাথে কথা হয় না।
দাদিকে খুব মিস করছে। মা আর দাদির কথা ভাবতেই তার চোখ ভরে উঠল। সে ভেবে পাচ্ছে না এইভাবে কেঁদে কেঁদেই কি বাকিটা জীবন সে অতিবাহিত করবে, নাকি সুখ ফিরে আসছে। সুখকে নাকি পাখির সাথে তুলনা করা হয়। পাখি যেমন এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তেমনি সুখও কারো জীবনে বেশি দিন স্থায়ী হয় না, চলে যায়। পাখি যেমন যাওয়ার সময় পলক ফেলে যায়, সুখও যাওয়ার আগে কিছু সুখময় স্মৃতি ফেলে রেখে চলে যায় দূর, বহুদূর। আবারও ফিরে আসতে পারে, আবার নাও আসতে পারে। হুট করে মুষলধারে বৃষ্টি হয়। প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে নীরবের। সে যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে, ভেতরে ভেতরে রাগটাকে রেখেছে, বাইরে যে একদমই প্রকাশ করছে না। এর কারণ হলো সে তার অফিসের অ্যাসিস্ট্যান্টের সাথে আছে। সে অফিসের কোনো কর্মচারীর সামনে নিজের আসল রূপটা জানে না, সবসময় মুখোশ পরে বসে থাকে। কর্মচারীদের সামনে সে খুব শান্ত স্বভাবের বস। তার বিচক্ষণ ক্ষমতা অত্যন্ত নিখুঁত। নীরব গাড়িতে বসে আছে, পাশে ঠিক 1 হাত দূরত্বে বসে আছে লীনা। লীনা মুগ্ধ হয়ে নীরবকে দেখছে। তবে নীরবকে দেখার একটা কৌশল আছে। একেবারে চেয়ে থাকলে স্যার বুঝে যাবে। সে মাথা নিচু করে আর চোখে দেখতে থাকে। প্রথম প্রথম যখন এভাবে দেখা শুরু করে তখন চোখ ব্যথা করত, এখন আর করে না, অভ্যস্ত হয়ে গেছে। সে নীরবকে মুগ্ধ আর চোখে দেখছে আর মনে মনে বলছে, একটা মানুষ কি করে এত সুন্দর হয়, কোনো খুঁত নেই, একেবারে নিখুঁত। নীরব জানালার দিকে তাকিয়েই বলে, লীনা, একটা ছাতা নিয়ে আসলে না কেন? লীনা কেঁপে উঠল। স্যার যখনই তাকে কিছু জিজ্ঞেস করে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, গলা শুকিয়ে আসে আর সব ভুলভাল বলে ফেলে। যেমন একবার স্যার জিজ্ঞেস করেছিল, লীনা, তোমার বাসা কোথায়? লীনা উত্তেজনায় ভুলে বলে ফেলে, কমলা বাগান। স্যার ভুরু কুচকে বলে, এটা আবার কোথায়? সে আবার ভুলে বলে ফেলে, গমন্ডি। স্যার তখন হু হু করে হেসে বলে, বুঝেছি, ধানমন্ডি কলা বাগান। সেদিন মুগ্ধ হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে স্যারের দিকে। স্যার আসা বন্ধ করে বলে, কাজে মনোযোগ দাও। সেদিন সে এক ফোঁটা মনোযোগ দিতে পারেনি। কম্পিউটার স্ক্রিনে সে স্যারের ওই হাসি মাখা মুখটা দেখতে পাচ্ছিল। ইস, কি সুন্দর দেখতে লাগছিল। নীরব বিরক্ত হয়ে বলে, একটা ছাতা গাড়িতে রাখবে না? আশ্চর্য, লিনার সাথেই একটা ছাতা আছে, তার ব্যাগে ঢুকানোই থাকে। আসলে লিনার ব্যাগে সব কিছুই থাকে, সসের একটা প্যাকেটও আছে। সে ছাতাটা দিবে না, কারণ দিলেই তো নীরব ছাতা নিয়ে ভিতরে ঢুকে যাবে, আর ভিতরে গেলে তো নীরবকে সে দেখতে পাবে না। কিন্তু সে চায় কিছুক্ষণ আয়েশ করে স্যারকে মন ভরে দেখে নিতে। এ কয়েকদিনের ঘাটতি পূরণ করবে। এ কয়েকদিন স্যারকে না দেখার ফলে তার শরীরে ভিটামিন নীরব স্যারের ঘাটতি হয়েছে, তা এখন পূরণ করে নিবে। এ কথা ভাবতেই লীনা হি হি করে হেসে ওঠে। নীরব তার দিকে তাকালো না, কারণ সে জানে লীনা নামের এই মেয়েটার মধ্যে কিছু সমস্যা আছে। মেয়েটা প্রচণ্ড মেধাবী হলেও কিছুটা পাগলাটে স্বভাবের। নিজে থেকে হেসে ওঠে এর মধ্যে অন্যতম। বৃষ্টি কমতেই নীরব বের হয়ে যায় গাড়ি থেকে। তাকে অনুসরণ করে লীনাও বেরিয়ে পড়ে গাড়ির দরজা খুলে। তারা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসেছে এক ক্লায়েন্টের বাসায়। বাসাটা বেশ বড়। বাসার সামনে অনেকখানি বাগান। এই বাগানের জন্যই তারা দাঁড়িয়েছিল, কারণ গাড়ি বাগানের ভেতর দিয়ে যাবে না, হেঁটে যেতে হবে। লীনা দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। নীরব তার অনেকটা আগে এগিয়ে গেছে। সে নীরবকে অনুসরণ করে জোরে জোরে হাঁটতে গিয়ে হাঁপিয়ে গেল, তাই বেগ কমিয়ে দিয়ে আস্তে হাঁটা শুরু করলো। লীনার খুব ইচ্ছা নীরব স্যারের সাথে একসাথে পাশাপাশি হাঁটার, কিন্তু এটা আজ পর্যন্ত কোনো দিনই সম্ভব হয়নি। নীরব স্যার এত জোরে জোরে হাঁটে যে তার সাথে কুল পায় না লীনা। লীনা ভাবতে লাগলো, নীরব স্যার যে এত জোরে জোরে হাঁটে, তার পা ব্যথা করে না? সে যদি নীরব স্যারের সাথে থাকতো তাহলে প্রতিদিন সকালে সকাল বিকাল 2 বেলা তার পা টিপে দিত। লীনা এসব আকাশকুসুম ভেবে নিজে লজ্জায় লালবতী হলো, আর নিজের মনে আওড়ায়, ইস, কি ভাবছি এসব আমি, আহাম্মক একটা। লীনার সামনে পা বাড়ালো। তারা বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফারুক কবিরের কাছে এসেছে একটা প্রজেক্টের ডিল কনফার্ম করতে। এই ডিলটা তাদের কোম্পানির জন্য খুব খুব দরকার। এই ডিল যেন তারা পায়, এজন্য লীনা কালকে রাত 1টা পর্যন্ত 20 রাকাত নফল নামাজ পড়েছে। এই জন্য তার ঘুমও হয়নি ভালো মতো। লীনা বাংলোর ভিতর ঢুকেই হা হয়ে গেল। বিশ্বে তার চোখ বড় হয়ে এলো।
এত সুন্দর বাসা! সিনেমার শুটিংয়ে যেমন বাসা দেখায় তার চেয়ে বেশি সুন্দর। চারপাশ চিকচিক করছে, সবকিছু মনে হচ্ছে সোনার রূপো দিয়ে বানানো। মেঝেতে মার্বেল পাথর, চারিদিকে বিভিন্ন রকমের শোপিস পেন্টিং। লিনা মুগ্ধ হয়ে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার চোখ গেল একটা পেন্টিংয়ের দিকে। চিত্রটাতে একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে বসে আছে। এই পেন্টিং দেখে লিনার চোখ বেরিয়ে আসার উপক্রম। ইশকে বাজে ছবি রে বাবা, আনমনে বলে ওঠে সে। এরপর সে নীরবের দিকে তাকিয়ে দেখে নীরব এক ধ্যানে মোবাইল চালাচ্ছে। সে বুঝে পায় না এই লোকটা কি কোনো কিছুতেই আগ্রহ নেই, জগতের কোনো কিছুই কি তাকে মুগ্ধ করে না। সে এমন কেন? কোনো কিছুতেই কোনো কৌতূহল নেই। এত সুন্দর পরিবেশে এসে কি করে নীরব স্যার তার ফোন চালাচ্ছে, এটাই ভেবে পায় না সে। লিনা গিয়ে সোফায় বসলো। এখনও অবিরাম বৃষ্টি পড়ছে, তবে ঝিরিঝিরি লিনার যে কি ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে সে আর নীরব স্যার একসাথে বসে আছে। একসাথে না, স্যার অন্য সোফায় বসা, সে তার পাশেরটায়, তবুও তার কাছে একসাথেই লাগছে। নীরব ফোন চালাচ্ছে। একবার আর চোখে দেখে নিল লিনা কি করছে। সে দেখতে পেল লিনা নিজের মন মতো কি যেন ভাবছে আর মুচকি হাসছে। নীরব অবাক হলো না, আজকেই প্রথম না, এর আগে বহুবার এই মেয়েকে সে একা একা হাসতে দেখেছে, কথা বলতেও দেখেছে। তার জায়গায় অন্য কেউ হলে লিনাকে চাকরি থেকে নট করে দিত, কিন্তু সে দেয়নি, কারণ তার কাছে কাজ হলেই হলো। সেখানে লিনা খুব পরিশ্রমী, মাঝে মধ্যে লিনা নিজে থেকে এক্সট্রা টাইমে কাজ করে। মেয়েটা মেধাবীও বটে। ভাবনার মাঝে ফারুক এলো। ফারুককে দেখে লিনার চোখ বেরিয়ে আসতে গেল। ফারুক সাহেব নাইট ড্রেস পরে এসেছে তাদের সাথে দেখা করতে। লিনা মনে মনে বলে, ব্যাটা তো দেখে আচ্ছা খচ্চর, এই ভর সন্ধ্যায় নাইট ড্রেস পরে ঘুমানোর প্রস্তুতি নেয়, আজব পাবলিক। তবে নীরবের কোনো ভাবান্তর হলো না। সে মোবাইল রেখে একটা শুকনো কাশি দিয়ে বলে, কাজের কথায় আসি। ফারুক হুক্কা ধরিয়ে বলে, আসার কথা আর আধা ঘন্টা আগে ছিল মিস্টার, প্রথম দিনই লেট। লিনার কলিজা ধক করে ওঠে। এই বুঝি ফারুক সাহেব দেরি করার জন্য ডিল ক্যান্সেল করলো। তাহলে সে খুব 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 কষ্ট পাবে। এই প্রজেক্টটা স্যারের জন্য খুব জরুরি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, যদি এই প্রজেক্টটা তারা না পায় তবে স্যার এমনভাবে কথা বলবেন যেন এই প্রজেক্টটা না পাওয়ায় তাদের জন্য ভালোই হয়েছে। নীরব শান্ত গলায় বলে, যেখানে ট্রেনই সময় মতো ছাড়ে না সেখানে সময় মতো আসি কিভাবে। তারপর ফারুকের দিকে তাকে বলে, আমি টাইমলি আসলে আপনি অনেক কিছু মিস করতেন, আই মিন সুখ। ফারুক খুক খুক করে কেসে বলে, ফাইল বের করুন। লিনা মনে মনে বলে, চান্দু এটা নীরব স্যার, তার সাথে তুমি কথায় পারবা না বুঝলা। লিনা খুব শান্তি পেল, তার খুব আনন্দ হচ্ছে। সে ফাইল নীরবের হাতে দিয়ে আবারও বসে পড়ল। এখন আর তার কোনো কাজ নেই, যা করার নীরব স্যার করবে। সে আবারও ওই পেন্টিংটার দিকে তাকালো। সে বুঝতে পারছে না এই মেয়েটা কি আসলেই বাস্তবে আছে নাকি চিত্রশিল্পী তার কল্পনা দিয়ে তাকে এঁকেছে। তার যদি থেকেও থাকে তাহলে কি মেয়েটা জানে যে তার নুড পিকচার ব্যাটা খচ্চর তার ড্রয়িং রুমে রেখেছে? এই রুমে যারা যারা আসে তারা তারা তাকে দেখতে পাচ্ছে। মেয়েটা কি জানে? খাবার দিয়ে গেল, হরেক রকমের খাবার। সে জানে নীরবে সব কিছু মুখে দিবে না, তাকে খেতে হবে। সে একটু একটু করে সব টেস্ট করলো, খুব মজা খেতে। এর মধ্যে বেশিরভাগ খাবারই সে নাম জানে না। লিনা ফারুকের দিকে তাকালো। ফারুক দেখতে একটু বানরের মতো, মাথায় টাক, মুখে মোস। লিনা ভাবতে লাগলো, যদি সে নুড পেন্টিংয়ের মেয়েটাকে সঙ্গে করে এই বাসায় আনে আর সেই মেয়ে যদি এই পেন্টিং দেখে যেতে যায় তবে কি হবে? আচ্ছা, মেয়েটা কি ফারুকের মাথায় বাড়ি মারে? বেচারা ফারুকের তো টাক মাথা ভেঙে যাবে। কাজ শেষ করে তারা চলে এলো। গাড়িতে বসে আবারও লিনা আর চোখে নীরবকে দেখতে দেখতে আসলো অফিস। লিনা নেমে গেল, কিন্তু নীরব নামলো না। লিনা ভুরুকুসকে জিজ্ঞেস করে, স্যার নামবেন না? না, আমি আজকে আর অফিস করব না, তুমি আমাকে সব ইমেল করে দিও। আচ্ছা স্যার। গাড়ি উল্টো পথে চলতে লাগলো। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে লিনা তার মোটা ব্যাগটা কাঁধে নিয়ে ঢিলে ঢালা জামা আর এক কালারের সাদা ওড়না গায়ে জড়িয়ে অফিসে ঢুকে পড়ে। আজকে সে এক্সট্রা টাইমে কাজ করবে রাত 10টা পর্যন্ত। জগৎ খুব অদ্ভুত। আমরা কারো কাছে খুব বিশেষ কিছু, আবার কারো কাছে খুবই বিরক্তকর।
রোহান তার বাসায় বসে টিভিতে আয়েশ করে স্পোর্টস চ্যানেলের ম্যাচ দেখছিল। বাংলাদেশ বনাম ভারত বল বাউন্ডারি ক্রস করে মাঠের ওই সীমানায় চলে গেল। এমন সময় দরজায় খটখট কড়া বেজে ওঠে। রোহান বিরক্ত হলো, এই অসময়ে কে এলো? বাসায় সে ছাড়া আর কেউ নেই। অগত্যা তাকে গেট খুলে দিতে হবে, কিন্তু সে এখন উঠতে চায় না। সোফায় 2 পা উঠিয়ে সে টিভি দেখছে। আবারও দরজা কেউ নক করলো। রোহান একটা গালি দিয়ে বলে, পারুম না, এখন গেট খুলতে, পরে আসিস। বলে সে খেলা দেখায় মনোযোগ দিল। এতটাই মগ্ন হলো যে আশেপাশে কি হচ্ছে সে জানে না। হুট করে উইকেট পড়ল। রোহানের মুখটা চুপসে গেল। বাংলাদেশে ব্যাটিং চলছে। এমন সময় কেউ বলে ওঠে, শিট, তামিম আউট হলো? রোহান বলে, হ্যাঁ, তবে ভালোই হয়েছে। তামিম শুধু শুধু অনেকগুলো বল নষ্ট করতেছিল। লাস্ট ওভারে একটাও রান নিতে পারেনি। সো স্যাড। এখন কে আসবে? কে যে আসে? রিয়াদ বা তাসকিন আসতে পারে, জানি না, বিরতির পর দেখাই যাবে। এ কথা বলে তার মনে পড়ল তার বাসায় তো কেউ নেই। সে ভয়ে ঢোক গিলে ঘুরে তাকালো। অমনি নীরব বাঁকা হেসে বলে, সৌম্য আসতে পারে। রোহান চিৎকার করে বলে, কে তুই? আমার বাসায় কি করিস? নীরব মাথা নিচু করে বলে, দিলি তো মুডটা নষ্ট করে। ভাবছিলাম ম্যাচটা এনজয় করে তোর সাথে দেখব, আর তো হলো না। বলে সজোরে পাশে থাকা ফুলদানিটা দিয়ে রোহানের মাথায় আঘাত করে সে। তারপর উঠে দাঁড়ায়, হেঁটে হেঁটে বাইরে চলে যায়। নীরব যেতে কয়েকজন কালো মুখোশ পরা লোক এসে রোহানকে তুলে উঠালো এবং নিয়ে গেল। কিছুক্ষণ পর রোহানের মুখে পানি ঢালল নীরব। রোহান হকচকিয়ে ওঠে। সে চোখ খুলে নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলো। তার হাত পা বাঁধা, মুখটা খোলা আছে, তাই সে অনেক জোরে চিৎকার করলো। নীরব ধমক দিয়ে বলে, ওই বেটা, চেঁচাস কেন? রোহান বলে, কি চাই? আমাকে ধরে এনেছো কেন? নীরব কোনো ভনিতা না করে বলে, প্রমিতির আশেপাশে যেন আর না দেখি। দেখলেই তুই আউট অফ দ্য ওয়ার্ল্ড। গট ইট? কার সাথে? নীরব নিজেকে কন্ট্রোল করে বলে, প্রমিতি। প্রমিতি করিম। রোহান হাসতে হাসতে বলে, আরে আমি ওর পিছনে থাকি নাকি? ওই মাইয়া আমার পিছনে পড়ছে। দিন রাত খালি এক কথা, আমাকে বিয়ে কর, আমাকে তোমার কাছে নিয়ে যাও, তোমাকে ছাড়া বাঁচব না। নীরব আর কিছু বলতে দিল না রোহানকে। সে উঠে গিয়ে বেধরম পেটানো শুরু করে দিল। তারপর একসময় ক্লান্ত হয়ে উঠে চলে গেল। সারা রাস্তা জুড়ে সে রোহানের বলা কথাগুলো ভাবতে লাগলো। প্রমিতি তার পিছনে পড়ে আছে। প্রমিতি রোহানকে ছাড়া থাকতে পারবে না, খুব ভালোবাসে। নীরবের চেহারা ধীরে ধীরে হিংস্র হতে লাগলো। সে মনে মনে বলে, আজকে তোমার ভালোবাসা ছুটাচ্ছি। গভীর ঘুমে আচ্ছন্ন প্রমিতি। হঠাৎ ঠোঁট জোড়ায় কারো উত্তাপ পড়ায় তার ঘুম ভাঙল। সে বুঝতে পারল কেউ তার ঠোঁটজোড়া দখল করে রেখেছে। সে নিঃশ্বাস নিতে পারছে না। প্রমিতি নড়াচড়া করে সরাতে লাগলো, ধাক্কা দিতে লাগে। নীরব প্রমিতির ঠোঁট ছেড়ে বিরক্ত হয়ে বলে, কি সমস্যা? হয়েছেটা কি তোমার? প্রমিতি চট জলদি উঠে বলে, কখন এলেন? সেটা তোমার জন্য লাভ কি? না মানে খাবার এনেছেন? আনার কথা ছিল। নীরব চোখ শুরু করে বলে, কেন, খিদা পেয়েছে? প্রমিতি করুণ গলায় বলে, হুম। নীরব প্রমিতিকে তার কাছে টেনে এনে বলে, তুমি আমার বউ, তাই না? নীরবের মুখে বউ শব্দটা শুনে প্রমিতি কেঁপে ওঠে। কাপা গলায় বলে, হুম। নীরব প্রমিতির চুলগুলো সরিয়ে গভীরভাবে চুমু দিতে লাগলো আর কোমর চেপে ধরল। প্রমিতি আতকে উঠে দূরে সরে গেল। নীরব ভুরু কুঁচকে বলে, কি? আমার পিরিয়ড। নীরবের মনে পড়ে গেল। সে নিজেকে স্বাভাবিক রেখে বলে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও, আমি খেয়েছি। প্রমি টেবিলে গেল। রাত 1টা বাজে। সে এখন ডিনার করছে। নীরব বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলে, অসুস্থর জন্য বেঁচে গেল, না হলে আজকে তোমার যে কি অবস্থা করতাম। তবে তুলে রাখছি, ঠিক সময় অ্যাকশন নেব। খেয়ে এসে প্রমিতির সোফায় বসল। তার নীরবের পাশে শুইতে কেমন যেন লাগছে। নীরব চোখ খুলে বলে, বেডে আসো। প্রমিতি গুটি পায়ে বেডে গিয়ে শুয়ে পড়ল। প্রায় 3টের দিকে কারো গঙ্গানোর শব্দে নীরব জাগ না পায়। চোখ খুলে দেখে নীরব ঘুম ঘুম চোখে পাশে তাকালো। সে দেখতে পেল প্রমিতি ঘুমের মধ্যে আওয়াজ করছে। নীরব কিছুটা আশ্চর্য হলো। ঘুম ভাব থাকা সেটা সেভাবে ঘাটালো না। সে প্রচুর টায়ার্ড ছিল, তাই আবারও মাথা বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে চিত হয়ে। কিছুক্ষণ পর তার বুকে গরম কিছু অনুভব করলো। বুকটাও তার গরম হয়ে গেছে। এবার নীরব ভালোভাবে চোখ খুলে দেখল প্রমিতি তার গায়ে হাত দিয়ে রেখেছে এবং প্রমিতির গা ভীষণ গরম।
নীরব বুঝতে পারল প্রমিতির জ্বর এসেছে। সে উঠে বসল। প্রমিতির কপালে হাত দিতে সে এক দফা হতভম্ব হলো। প্রমিতির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। থার্মোমিটার ছাড়াই অনুমান করা যাচ্ছে 102 থেকে 103 তো হবেই। নীরব পড়ল বেকায়দায়। কি করবে সে? প্রমিতিকে হাসপাতালে নিবে, কিন্তু সামান্য জ্বরে কেউ হাসপাতালে যায় না। তার মানে প্রমিতির সেবা এখন তাকেই করতে হবে। কি আজব! যাকে সে আঘাত করার জন্য এনেছে, এখন তাকেই সুস্থ করার জন্য রাত জেগে সেবা করা তার মোটেও উচিত না। কারো প্রতি দুর্বল হয়ে তার সেবা করা নীরবের বৈশিষ্ট্য না। নীরব প্রমিতির দিকে তাকালো। মেয়েটার চোখ ভেজা, হাত পা একটু একটু করে কাঁপছে, ঠোঁট নড়ছে, মনে হয় কিছু বলার চেষ্টা করছে। মুখটা এক দণ্ডতেই কেমন হয়ে গেছে, কিছুটা ফ্যাকাশে, রোগা রোগা ভাব চলে এসেছে তার চেহারার মাঝে। নীরব আরও একটা ব্যাপার খেয়াল করে যে প্রমিতি তার 2 হাত পেটে চেপে শুয়ে আছে। আচ্ছা, ওর কি পেটে ব্যথা করছে? পিরিয়ডের কারণে? হয়তো অতিরিক্ত ব্যথার কারণেই জ্বর এসেছে। নীরব বিছানা ছেড়ে 2 কদম পেছালো। বিবেক বলছে যেহেতু সে প্রমিতিকে বিয়েই করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য, তাহলে যদি প্রমিতি অসুস্থ হয়ে অসুখে কাতরায়, যন্ত্রণা পায়, তাইলে তো তার খুশি হওয়ার কথা, তার ভালো লাগার কথা যে প্রমিতি কষ্ট পাচ্ছে। তাই বিবেক বলছে প্রমিতিকে এভাবে রেখে পাশের রুমে গিয়ে গেট লাগিয়ে একটা কড়া আরামের ঘুম দিতে। কিন্তু মন বলছে অন্য কথা। মন বলছে প্রমিতি অসুস্থ, ওর গায়ে জলপট্টি দিয়ে দিতে। নীরব একটা লম্বা শ্বাস নিল, তারপর প্রমিতির দিকে তাকিয়ে মনে মনে বলে, সামান্য জ্বরই তো, এইটুকুন জ্বরে কিছুই হয় না। সে গেট খুলে পাশের রুমে চলে যায়। নীরব মনে মনে খুশি হলো যে সে তার বিবেকের কথা শুনছে মস্তিষ্কের। নীরব মনে মনে খুশি হলো যে সে তার বিবেকের কথা শুনেছে, অর্থাৎ মস্তিষ্কের। ভাগ্যিস মনের কথা সে শোনেনি, মনকে নিয়ন্ত্রণ করতে পারছে। এটা অনেক বড় একটা সাধনা। সবাই মনের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে পাশের রুমে গিয়ে তোষক বিছিয়ে শুয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু নীরবের আর ঘুম ধরছে না। আবেগের কাছে জয়ী হয়ে এই রুমে চলে এলেও কেন জানি মনে হচ্ছে পরাজয়ী হলেই বেশ হতো। নীরবের মনটা ওই রুমে পড়ে আছে। সে ভেতরে ভেতরে ছটফট করতে করতে রাত পার করে দিল, কিন্তু এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ হলো না। নীরব আর না পেরে আবারও তাদের রুমে গেল। গিয়ে প্রমিতির পাশে এসে বসে পড়ল। প্রমিতি বেঘরে ঘুমাচ্ছে, মনে হচ্ছে অবচেতন হয়ে আছে। নীরবের মায়া হতে লাগলো। তখনও তার মস্তিষ্ক বারবার রেড সিগন্যাল দিয়ে বলছে যাস না, যাস না। কিন্তু মস্তিষ্কের আদেশ অমান্য করে নীরব প্রমিতিকে জলপট্টি দিতে লাগলো এবং রান্নাঘরে গিয়ে গরম পানি করে এনে প্রমিতির পেটে সেঁক দিল। প্রায় 1 ঘন্টা ধরে সে প্রমিতিকে জলপট্টি দিতে লাগলো। হাত পা ঘাড় মাথায় জলপট্টি দিয়ে দিল। প্রমিতি শুধু একবার চোখ খুলে নীরবকে দেখল, কিন্তু তার কিছু বলা বা করার মতো শক্তি নেই। প্রমিতি এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল, জ্বরে গা পুড়ে যাচ্ছিল, চারপাশে অন্ধকার দেখাচ্ছিল, মাথাটা এত ভারী হয়েছিল যে উঠে দাঁড়াতে পারছিল না। কিন্তু এখন কিছুটা ভালো লাগছে। নীরব যখন এই রুম ছেড়ে অন্য রুমে চলে গিয়েছিল, তখন প্রমিতি সজাগ ছিল। ওই সময় তার খুব কান্না পাচ্ছিল। প্রথমে নীরব যখন তার কপাল ছুঁয়ে জ্বর আসছে কিনা দেখছিল, তার খুব লেগেছিল, কিন্তু যখন চলে যায় সেই মুহূর্তে প্রমিতি ডুকরে কেঁদে ওঠে। অন্যদের স্বামীরাও কেমন, স্ত্রী অসুস্থ হলে তাকে ফেলে রেখে অন্য রুমে গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে, নাকি শুধু নীরবই এমন করলো তার সাথে? আর যদি চলে যেতে চেয়েছিল তাহলে ফিরে এলো কেন? অসুস্থ হলে সবাই চায় তাকে কেউ সেবা করুক, কেয়ার করুক, বারবার জিজ্ঞাসা করুক যে সে এখন কেমন আছে, কি খেতে মন চাচ্ছে। এটা প্রতিটা মানুষেরই মনের সুপ্ত বাসনা। কিন্তু নীরবের এহেন আচরণে প্রমিতি খুবই কষ্ট পায়। বেদনার ডানা বুকের ভেতর ঝাপটাতে লাগে। নিজেকে খুবই ছোট মনে হচ্ছিল। তার বাঁচা বা মরা কোনোটাই গুরুত্বপূর্ণ কিছু নয় নীরবের কাছে। প্রমিতির মনে অভিমান জেগেছিল। আচ্ছা, সে কি চায় নীরব তার ওপর স্ত্রীর অধিকার ফলাক, বা সে নীরবের ওপর অধিকার আরোপ করুক? কি জানি। মানব মন বড় অদ্ভুত। সে নিজেই জানে না সে কি চায়, তবে কিছু পাওয়ার আশায় ছটফট করতে থাকে। নীরব কপালে হাত দিয়ে দেখল জ্বর কমেনি। সে ভারী দুশ্চিন্তায় পড়ে গেল। নীরবের বারবার মনে হতে লাগলো
সে যদি আগে থেকে জলপট্টি দিত তাহলে বুঝি প্রমিতির জ্বর কমে যেত। নীরব সিদ্ধান্ত নিল সকাল হলেই প্রমিতিকে হাসপাতালে নিবে। এখনও নেওয়া যায়, কিন্তু সে বুঝতে পারছে না নাইট শিফটের ডাক্তাররা এখনও আছে নাকি ডিউটি শেষ করে চলে গেছে, কারণ এখন ভোর হয়ে আসছে, একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে। আর একটু পর সে প্রমিতিকে নিয়ে সামনের ক্লিনিকে রওনা হবে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। যেহেতু বের হবে তাই একেবারে রেডি হয়ে চলে যায় নীরব। গোসল সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে পাউরুটিতে বাটার মাখিয়ে সে ব্রেকফাস্ট করলো এবং একটা পাউরুটি হাতে করে প্রমিতিকে খাওয়ানোর জন্য আনলো। নীরব প্রমিতিকে উঠে বসালো এবং পাউরুটিটা খাওয়াতে চাইলে প্রমিতি হালকা স্বরে বলে উঠল, খাবো না, খাইলেই বমি করব। বমি করলে করবা, তা খাও। বলে নীরবের বুকে ঢলে পড়ল। নীরব কিছুটা ভয় পেয়ে গেল। সে সিদ্ধান্ত নিল এখনই নিয়ে যাবে হাসপাতালে। যেমন ভাবা তেমন কাজ। দ্রুত গাড়ি চালিয়ে তারা হাসপাতালে গেল। নীরব উপায় না পেয়ে প্রমিতিকে কোলে তুলে নেয়। মেয়েটার ওজন একদমই নেই, এত হালকা, মনেই হচ্ছে না মানুষ কোলে তুলেছে। সে প্রমিতিকে ওয়ার্ডে ভর্তি করায়। যেমনটা ভেবেছিল তাই হয়েছে। কোনো ডাক্তার নেই, নার্স আছে একজন। নার্সটাই প্রমিতিকে বাথরুমে নিয়ে গিয়ে পানিতে সমস্ত শরীর ভিজালো। নার্সটা প্রমিতিকে বেডে শুয়ে নীরবকে কিছু মেডিসিন আনতে বলে, প্যারাসিটামল মূলত। নীরব গিয়ে মেডিসিন কিনে আনে। তখন নার্সটা জিজ্ঞেস করে, রোগী কে হয় আপনার? নীরব বিপাকে পড়ল, সে কি বলবে? প্রমিতি কি তার বউ হয়? হ্যাঁ, হয়তো। 3 বারই তো কবুল বলেছে, 1 বা 2 বার বললে সন্দেহ ছিল, কিন্তু সে তো মানে না। আবার মনও অন্য দিক দিয়ে, কিন্তু প্রতিশোধ নিতে চায়, আবারও ভালোবাসতে চায়। নীরব নিজেই কনফিউজড হয়ে গেল। নার্স আবার তারা দিয়ে বলে, কে হয়? মেবি বউ হয়। কি বললেন ভাই? শুনতে পাইনি, আরেকবার বলেন প্লিজ। নীরব একটা দম নিয়ে বলে, আমার বউ হয়। আপনি এক কাজ করেন, পেশেন্টের হিস্ট্রি লিখেন। আচ্ছা বলে খাতা নার্স এনে দিয়ে বলে, নাম কি? প্রমিতি করিম। বয়স? বয়স বলতে গিয়ে নীরব লজ্জায় পড়ে গেল। প্রমিতির বয়স অনেক কম। ঢাকা শহরে এত কম বয়সী মেয়েরা বিয়েই করে না। এখন নার্সকে বলতে তার লজ্জা লাগছে যে প্রমিতির বয়স মাত্র 18। তার নিজেরই মাথা ফাটাতে ইচ্ছে করছে, কেন আগ বাড়িয়ে হিস্ট্রি দিতে চাইল সে। সে আমতা আমতা করে বলে, 22। ঠিক আছে, ওয়ার্ডে রাখলাম আপনার বউকে। স্যালাইন দরকার নাই, ডাক্তার আসলে একবার চেক করে নিবে। ধন্যবাদ। নার্সটা চলে যাওয়ার পর নীরব প্রমিতির বেডের পাশে গিয়ে দাঁড়ালো। আশেপাশে কোনো চেয়ার নেই, তবে পাশের বেডের সামনে 2টা চেয়ার। সেখানে রোগীর সাথে আসা এক মহিলা বসে আছে এবং অপর চেয়ারে পা রেখেছে। নীরব একবার ভাবলো মহিলাকে ডাক দিবে, পরে আর ডাকলো না। কিছুক্ষণ পর মহিলা নিজেই বলে ওঠে, এই ছেলে। নীরব শুনল না, প্রমিতির পাশে দাঁড়িয়ে ফোন চালাতে ব্যস্ত। আবারও ডাক পড়ায় সে পেছন তাকিয়ে বলে, আমাকে কি ডাকছেন? হ্যাঁ, এই চেয়ারটা নিয়ে গিয়ে বসো। নীরব এই কথা শোনা মাত্র চেয়ারটা টেনে এনে বসে পড়ল। মহিলা হা করে তার দিকে তাকিয়ে আছে। সে হয়তো ভেবেছিল নীরব বলবে, না থাক, লাগবে না, কিন্তু এমন কিছুই বলেনি নীরব। মহিলা আবার বলল, রোগীর কি হয়েছে? নীরব বিরক্ত হয়ে বলে, জ্বর। কবে থেকে? কাল রাত থেকে। কে হও তুমি মেয়েটার? নীরব বিরক্তি নিয়ে বলে, হাজব্যান্ড। না জানি ভদ্রমহিলা কি বুঝলো, মিট করে হেসে বলে, নয়া নয়া শাদী হয়েছে। নীরব ভুরু কুচকে বলে, কেন? মহিলা কুটকুট করে হেসে বলে, তোমার বউ নিতে পারোনি ডোজ? একটু দেখে শুনে করবা না? বউ হয় না, একটু কম করলে কি হয়? বুঝি না বাপু। নীরবের মুখ লাল হয়ে এলো লজ্জায়। সে মহিলার বলা কথাগুলো কি ইঙ্গিত দিচ্ছে তা বুঝতে পেরেছে। মনে মনে নীরব প্রমিতিকে ঝাড়ি দিল। কি দরকার ছিল ওর অসুস্থ হওয়ার? ও অসুস্থ না হলে এখানে আসারও লাগতো না, আর না পেত লজ্জা। আগাছা উটকো ঝামেলা। তারপর মিটিং আছে 9টায়, মিস করা যাবে না। সে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে লিনার নাম্বারে কল লাগায়। লিনা ঘুমাচ্ছিল, ফোনের আওয়াজে ঘুম উবে গেল। সে বেজায় বিরক্তি নিয়ে ফোন যে করেছে তাকে ঝাড়তে লাগলো আর বলল, পেশার জাত, এখনই কল দিতে হয়? ফোনে নীরবের নাম দেখে সে লাফিয়ে ওঠে। এই 6 বছরে নীরব তাকে মাত্র 2 বার কল করেছে। একবার একটা মিটিংয়ে গিয়ে সে হারিয়ে গিয়েছিল, আর একবার নাম্বার সেভ করে কল দিয়ে চেক করে নিয়েছিল নাম্বার ঠিক আছে কিনা। সে ওই 2 দিনই তারিখ মনে রেখেছে। প্রথম কল যেদিন দেয় সেদিনটা ছিল 27শে আষাঢ়, আর দ্বিতীয়বার যেদিন কল দেয় সেদিন ছিল 6 পৌষ, আর আজকে 10ই ভাদ্র। সে কল রিসিভ করে বলে,
জি স্যার। হ্যালো লিনা। স্যারের ভয় শুনে লিনার বুকে হাতুড়ি পেটাতে লাগলো কে যেন। জি স্যার। বিজি আছো? না স্যার। একটু হাসপাতালে আসতে পারবে? হাসপাতাল শব্দটা শুনে লিনা অস্থির হয়ে বলে, কি হয়েছে স্যার আপনার? এইটুকুন সময় তার চোখে পানি চলে এসেছে। সে জানে এই লোকটার কিছু হয়ে গেলে সে মারা যাবে, দম বন্ধ হয়ে মারা যাবে। এই যে এখনই তার নিঃশ্বাস আটকে আসছে। আমার না, আমার বউ। বউ বলতে গিয়ে থেমে গেল নীরব। অফিসের কেউ জানে না বিয়ে হয়েছে, সে ব্যাপারটা ধামাচাপা দিয়ে বলে, এক পরিচিত মেয়ে, তুমি ওর একটু খেয়াল রাখতে পারবে আজকে সারাদিন? জি স্যার, জি স্যার পারবো। নীরব অ্যাড্রেস দিয়ে দিল। লিনা কোনো রকম কাপড় পরে বের হলো হাসপাতালের উদ্দেশ্যে। প্রমিতি চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। আর কালকের কথা মনে পড়ে যায়। নীরব তাকে জলপট্টি দিয়ে দিয়েছিল। কেন যেন এই কথা ভাবতেই তার মনে খুব আনন্দ হলো। সে চারপাশে দেখতে লাগলো কিন্তু কোথাও নীরব নেই। প্রমিতি কেন যেন চাচ্ছিল নীরব তার সাথে থাকুক, কিন্তু নীরব নেই। আবারও চাপা অভিমান হতে লাগলো তার। আচ্ছা, অভিমান কখন হয়? কার ওপর হয়? সবার ওপর, নাকি কিছু সিলেক্টেড মানুষের ওপর? আচ্ছা, এই সিলেক্টেড মানুষগুলোর পরিচয় কি? একটা তো পরিচয় আছে অবশ্যই। তাদের কি ভালোবাসার মানুষ বলে? তবে কি সে না চাইতেও একটা অমানুষকে ভালোবেসে ফেলেছে? প্রমিতির চোখ বুজে ফেলে। নীরব বোধহয় তাকে রেখে অফিসে চলে গেছে। তার জন্য কেন নীরব নিজেকে অফিস কামাই দিবে? সে এতটাও বিশেষ না কেউ নীরবের জন্য। সে কেন বারংবার ভুলে যাচ্ছে এই সেই নীরব যে তাকে ব্ল্যাকমেল করেছে, তার মা দাদিকে বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল, তার ভিডিও ভাইরাল করেছিল। ভিডিও থেকে তার ইউটিউবের কথা মনে পড়ল। এখনও কি ভিডিওটা আছে? মানুষজন দেখছে তাকে নীরবের সাথে রাস্তায় দাঁড়িয়ে। সে চোখ খুলে ফেলল। এই কয়েকদিনে তার সেই ভিডিওর কথা মনে পড়েনি কেন? প্রমিতি নিজের মনেই ভাবল, সময় ছিল কোথায়? বিয়ের দিন সকালেই তো জানতে পারলাম আমার আর নীরবের ভিডিও ভাইরাল হয়েছে। আর পর তো সেদিন সন্ধ্যার মধ্যে বিয়েটা হয়ে গেল। তারপর থেকে নীরবের প্রতি পদে পদে রুড বিহেভিয়ার আর টর্চারের মাঝে এই ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। প্রমিতি উঠে বসে। জ্বর কমে গেছে কিন্তু মাথা ব্যথা কমেনি। তার বমি বমি ভাবটাও যায়নি এখনো। সে চারপাশে তাকিয়ে দেখল চারপাশের বেডের মহিলা ব্যাগ গোছাচ্ছে, চলে যাবে বোধহয়। হলো তাই মহিলা বড় বড় পায়ে হাঁটা ধরল। যাওয়ার আগে প্রমিতিকে উদ্দেশ্য করে বলে, শোনো মেয়ে, নয়া বিয়ে হয়েছে তাই তো এইরকম হচ্ছে। আস্তে আস্তে সয়ে যাবে। এই স্বামী জাতটাই এমন, কিন্তু এদের ছাড়া থাকানো যায় না। জামাই বলে কষ। তবে একখান কথা বলি, জামাইরে টাইটে রাখবা। জামাইরে তোমার শাড়ির আঁচল দিয়ে বাঁধা রাখবা। মহিলাটা চলে গেল, কিন্তু প্রমিতি চিন্তায় ফেলে গেল। সে মহিলাটার কথার আগামাথা কিছুই বুঝল না। তবে মহিলাটা যেতে যেতেই সেই পথ ধরে একটা মেয়েকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখল। প্রমিতি মুচকি এসে ভাবে, নিশ্চয়ই রুগীকে দেখতে এসেছে। মানুষজন কিভাবে ছুটে আসে আর নীরব আমাকে রেখে চলে গেল। অ্যাটলিস্ট মাকে তো জানাতে পারে সে। লিনা ওয়ার্ডে ঢুকে চারপাশে তাকিয়ে দেখে নিল। নীরব স্যার ফোনে বলেছে একটা কম বয়সী মেয়ে, শ্যামবর্ণের, চুলগুলো কুঁচকুঁচে কালো আর লম্বা, চোখগুলো টানা টানা, ঠোঁটের নিচে ছোট্ট একটা কালো তিল আছে। লিনা বুঝে পাচ্ছে না এই যুগে কেউ এভাবে চেহারার বর্ণনা দেয়। একটা ছবি পাঠিয়ে দিলেই তো পারতেন। যাকে তাকে মেয়েটাকে খুঁজে বের করতে হবে। সে দারুণ এক্সাইটেড মেয়েটা কেমন হবে দেখতে। স্যারের নিখুঁত বর্ণনা শুনে সে নিজ মনে একটা ছবি এঁকে ফেলেছে। লিনা প্রতিটা বেডে চোখ ঘোরাতে লাগে। হুট করে তার চোখ আটকে যায়। সে হা হয়ে গেল। তার কানের সামনে স্যারের বলা কথা ভেসে আসছে। শ্যামবর্ণ, টানা টানা চোখ, ঠোঁটের নিচে তিল, হুবহু মিলে গেছে। কিন্তু অবাক হওয়ার কারণে টানা। সে অবাক হচ্ছে এর জন্য যে তার এই অচেনা মেয়েটাকে তার পরিচিত লাগছে। স্যারের মুখে এত নিখুঁত আর জীবন্ত উদাহরণ শুনে তার কাছে মেয়েটাকে চেনা চেনা লাগছে। লিনা দ্রুত পায়ে প্রমিতির দিকে আগালো। ততক্ষণে প্রমিতি বেডে গায়ে হেলিয়ে দিয়ে চোখ বুজে ফেলেছে। লিনা প্রমিতির কাছে গিয়ে দাঁড়ালো। সত্যি মেয়েটা অনেক মায়াবী। ঠোঁটের নিচে তিলটা রূপকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। সে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। লিনা বুঝে পাচ্ছে না ডাকবে কিনা। পরে সে সিদ্ধান্ত নিল ডাকবে না, ঘুমাক, উঠলে এমনি দেখতে পাবে। লিনা চেয়ার টেনে বসলো। এখন 8টা বাজে। লিনা জানেও না সামনে শুয়ে থাকা মেয়েটার নাম কি, কী হয়েছে তাও জানে না। আচ্ছা, মেয়েটা স্যারের কে হয়?
নিজেই নিজেকে প্রশ্ন করলো, আবার নিজে উত্তর দিল। হবে হয়তো বা পরিচিত কেউ। স্যার কত বড় মাপের মানুষ, আর কত রকমের মানুষের সাথে পরিচয় থাকতেই পারে। লীনা প্রমিতির দিকে তাকিয়ে এসব ভাবছে। হঠাৎ প্রমিতির ঘুম ছুটে গেল। সে চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারছে কেউ তার দিকে তাকিয়ে আছে। সে পিটপিট করে চোখ খুলে দেখল একটা গোল গোল চেহারার মেয়ে তার পাশে বসে তাকিয়ে দেখছে। প্রমিতির চিনতে দেরি হলো না যে এটাই সেই মেয়েটা যে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকেছিল, কিন্তু তার কাছে এসে বসে আছে কেন? লীনা প্রমিতিকে চোখ খুলতে দেখে বলে, ঘুম হলো? প্রমিতির চোখ কুঁচকে বলে, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই। এখন কেমন লাগছে? প্রমিতি অবাক হয়ে গেল। আমি কি আপনাকে চিনি? না গো না। তুমি আমাকে চেনো না? না, আমি তোমাকে চিনি। আমরা দুই মেরুর বাসিন্দা, তবুও দেখা হলো। মৃদু হেসে প্রমিতি মেয়েটার কথায় কিছুই না বুঝে বলে, সরি। লীনা হেসে দিয়ে বলে, স্যার আমাকে পাঠিয়েছেন। কোন স্যার? ইয়ে মানে নীরব স্যার। নীরবের নাম শুনতেই প্রমিতি চমকে ওঠে। সে হালকা গলায় বলে, কেন আপনাকে এখানে আসতে বলেছে? আরে তুমি অসুস্থ তাই না? প্রমিতি আরও এক দফা অবাক হলো। সে উঠতে চাইলে লীনা তাকে ধরে উঠে বলে, বললে না তো এখন কেমন লাগছে? মোটামুটি। লীনা তার ব্যাগ থেকে টিফিন ক্যারিয়ার বের করে খুলে প্রমিতির সামনে ধরল আর বলে, চলো নাস্তা করি। প্রমিতি লীনার দিকে ভ্যাবাচ্চাকা খেয়ে তাকিয়ে থাকে। লীনা বলে, আমি নাস্তা করিনি, তাড়াতাড়ি এসেছি তাই খাবার সঙ্গে এনেছি। নাও শুরু করো খাওয়া। প্রমিতি না খেয়ে চুপ থাকলো। এবার লীনা যা করলো তার জন্য প্রমিতি মোটেও প্রস্তুত ছিল না। লীনা টিফিন বক্স থেকে সবজি আর রুটি নিয়ে প্রমিতির মুখে ধরলো। প্রমিতি খেয়ে নিল। তার খুব ভালো লাগলো ব্যাপারটা। একটা অচেনা মেয়ে তাকে এত যত্ন ও আদর করে খাইয়ে দিচ্ছে। লীনা নিজেও খেলো আর প্রমিতিকেও খাইয়ে দিল। তারপর পানি আর মেডিসিন বের করলো। প্রমিতি খেয়ে নিল। লীনা আশেপাশে তাকে বলে, পাশের বেড খালি? কিছুক্ষণ আগে ওরা চলে গেছে তাই ফাঁকা। 5 মিনিট নাই যেতেই অন্য কেউ চলে আসবে। আচ্ছা, তোমার নাম তো জানা হলো না? প্রমিতি। তোমার নাম কি? লীনা। লীনা হালকা হেসে চেয়ারটা আরেকটু কাছে টেনে এনে প্রমিতির বেডের গা ঘেঁষে বসে বলে, চুলের কি অবস্থা? চিরুনি দাওনি? প্রমিতি অস্বস্তিতে পড়ে গেল। আসলে 3-4 দিন সে চুল আশ্রয় না। লীনা দ্রুত তার ব্যাগ থেকে চিরুনি বের করে প্রমিতির মাথার চুল আশ্রয় দিতে লাগে। চুল আশ্রানোর পর সে বলে ওঠে, চুলের তো 12টা বাজিয়ে রেখেছ, কি যাতা অবস্থা? তেল টেল দেওয়া হয় না নাকি? প্রমিতি অপরাধীর মতো করে বলে, অনেকদিন ধরে দেই না। লীনা আবারও ব্যাগ হাতড়াতে লাগে এবং একটা নারকেল তেলের শিশি বের করে। তেল বের করতে দেখে প্রমিতির চোখ বড় বড় করে বলে, আর কি কি আছে তোমার ব্যাগে? মোটামুটি একটা সংসার করার মতো সব কিছুই, হি হি করে হেসে দিয়ে। তারপর প্রমিতির চুলে তেল দিয়ে দিল। এমন সময় ডাক্তার এসে গেল ওয়ার্ড ভিজিটের জন্য এবং প্রমিতিকেও দেখে নিল। বিকেলে চলে যেতে বলেছে প্রমিতিকে বাসায়। সকালে যেই নার্সটা তাকে দেখেছিল তার নাইট ডিউটি ছিল, তাই সে এখন চলে গেছে। আর একটা নতুন নার্স এসে ওয়ার্ডে ঢুকলো। নার্সকে দেখে লীনা ডাক দিয়ে বলে, এই যে নার্স আপা। নার্স এসে বলে, কি? ক্যান্টিন কোন দিকে? সামনে গিয়ে ডানে। লীনা উঠে দাঁড়ালো এবং প্রমিতিকে উদ্দেশ্য করে বলল, চা খাবো? সকালে চা না খেলে আমার মাথা ধরে। প্রমিতি বলে, আমার জন্য 1 কাপ আনতে পারবা? অবশ্যই। প্রমিতি লীনাকে বলে, তোমার ফোনটা একটু দিবে? হ্যাঁ, কেন না, বলে প্রমিতির হাতে ফোন দিয়ে লীনা চা আনতে ক্যান্টিনে চলে যায়। প্রমিতি অদ্ভুত আচরণের অধিকারী মেয়েটার দিকে তাকিয়ে অপলকভাবে থাকে। নীরব ল্যাপটপটা বন্ধ করলো। তার চোখ খসখস করছে। সে বুঝতে পারছে না কেন চোখ খসখস করছে। হয়তোবা একটানা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে এমনটা হয়েছে। সে চেয়ার ছেড়ে উঠে বাথরুমে গেল এবং অনেকক্ষণ ধরে চোখে পানি দিল। কল বন্ধ করে আয়নার দিকে তাকালো নীরব। চোখগুলো লাল হয়ে গেছে। বেশি পানি দেওয়ার ফলে এমনটা হয়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু এত পানি দিয়েও তার খসখসানি কমেনি। সে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। মনে হচ্ছে চোখের মধ্যে কিছু আটকে আছে, যেটা বের না করা পর্যন্ত চোখ তাকে শান্তি দিবে না। সে চোখ টেনে বড় করে আয়নায় দেখলো, কিন্তু তাও কোথাও কিছু আটকে নেই। অনেক সময় দেখা যায় চোখে পাপড়ি বা ময়লা পড়ে, কিন্তু তার চোখে এমন কিছুই পড়েনি। নীরব ভেবে নিল কালকে রাতে ঘুমায়নি বলে এমন হচ্ছে। সে ঠিক করলো আজকে একটা ডিপ ঘুম দরকার। ঘুম আসার জন্য তাকে ঘুমের ওষুধ নিতে হবে আজকে। নীরব চোখ বন্ধ করলো।
খসখস করার সাথে সূক্ষ্মভাবে চিনচিনেনি ব্যথা করছে। সে আমলে নিল না। অনেক কাজ বাকি পড়ে আছে, মিটিংয়ে যেতে হবে, তার আগে লাঞ্চ সেরে নিবে, দেন বাইরে বের হবে। নীরব খাওয়া দাওয়া সেরে একবার ভাবলো লিনাকে ফোন দিয়ে প্রমিতির খবর নিবে। পরক্ষণে সে মত পরিবর্তন করলো, লিনাকে কল দিবে না। তার বিশ্বাস লিনা ঠিক মতোই প্রমিতির খেয়াল রাখবে। সে উঠে দাঁড়ালো, মিটিংয়ে যাবে। যাওয়ার আগে নিজেকে দেখে নিল, শার্টটা একটু ঠিক করে চুলগুলো হাত দিয়ে গুছিয়ে নিল। প্রমিতি এই অল্প সময় লিনার সাথে ভাব জমিয়ে ফেলেছে। আসলে লিনা মেয়েটার স্বভাবই এমন, কেউ ওর সাথে না কথা বলে থাকতে পারবে না, খুবই মিশুক। প্রমিতি অনেক দিন পর আজকে মন খুলে হাসছে। তার লিনাকে খুব পছন্দ হয়েছে। প্রমিতিকে কত সহজে আপন করে নিয়েছে। এখন তাদেরকে এই অবস্থায় দেখলে যে কেউ ভাববে লিনা প্রমিতির বড় বোন। কারণ লিনার কোলে মাথা রেখে শুয়ে আছে প্রমিতি। লিনা বেডের কর্নারে বসে আছে আর প্রমিতির মাথায় বুলিয়ে দিচ্ছেন হাত। তারা মাত্র কেবল দুপুরের খাবার খেলো। প্রমিতির সাথে লিনা সকাল থেকে অনেক কথা বলেছে। কথা বলার ধরন শুনে বুঝতে পারছে প্রমিতি যে লিনা নীরবের অফিসের কর্মচারী। লিনা বলল, জানো প্রমিতি, একবার না আমি ভূত দেখেছিলাম। প্রমিতি উৎসাহ নিয়ে বলে, তাই? সেই ভূত দেখতে কেমন ছিল, মানুষের মতো? হ্যাঁ, অনেক লম্বা কাহিনী, শুনবে? অবশ্যই, দ্রুত বলো। লিনা প্রস্তুতি নিয়ে বলা শুরু করলো। প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে আমি দাদাবাড়ি যেতাম। সেইবারও গিয়েছিলাম। বাবা আমাকে দাদির কাছে রেখে 2 দিন পর ঢাকা চলে আসতেন। আবার আমার ছুটি শেষ হওয়ার আগে এসে নিয়ে যেতেন। আমার দাদা বেঁচে নেই, দাদি আর 2 ফুপু। আমার ছোট ফুপু তখন কলেজে পড়তেন। আমি আর ফুপি একসাথে ঘুমাতাম। গ্রামে কম বেশি ভৌতিক ঘটনার প্রচলন আছে, আমাদের গ্রামও ছিল। আমাদের গ্রামে সবাই নাকি বট গাছের শাকচুন্নি দেখত। শাকচুন্নির গায়ের রং কি জানো? প্রমিতি ভুরুকুচকে বলে, না। কি রঙের? গাঢ় সবুজ, তাই? আমি দেখেছিলাম। সারা শরীর সবুজ রঙের আর জিহ্বাটা টকটকে লাল। বট গাছের মগডালে বসেছিল। কি বিশাল চুল, দেখতে কি ভয়ঙ্কর। প্রমিতি আস্তে আস্তে ঘুমিয়ে গেল। লিনা মুচকি হেসে প্রমিতির মাথা বালিশে দিয়ে সে নিজে বেড থেকে নেমে চেয়ারে বসলো। তারপর প্রমিতির গায়ে কাঁথা দিয়ে দিল। কিছুক্ষণ পর লিনাকে নীরব ফোন দিয়ে অফিসে আসতে বলল। লিনার মন চাচ্ছিল না প্রমিতিকে ছেড়ে যেতে। মেয়েটা একা থাকবে, কিভাবে থাকবে? কিন্তু তাও যেতে হলো, যেহেতু নীরব স্যার বলেছে। লিনা ব্যাগ হাতে নিল। কাঁধে নেওয়ার আগে ব্যাগ থেকে মিনিট 5 কি যেন খুঁজলো। তারপর তা বের করে প্রমিতির হাতে গুজে দিয়ে এক ঝলক তার দিকে তাকিয়ে লিনা আপন গতিতে চলতে লাগলো। তার কেন জানি কষ্ট হতে লাগলো, কিন্তু কেন লিনা জানে না। হয়তো প্রমিতির জন্য একটা বিশেষ টান সে অনুভব করছে। এই টানটা বেশিক্ষণ স্থির হবে না, বাসায় গেলে কাজের চাপে ভুলে যাবে। অপরিচিত কারো ওপর টানটা খুব একটা মজবুত হয় না। লিনা অফিসে পৌঁছে গেল। তার কিছু কাজ বাকি, সেগুলো করতে 1 ঘন্টার মতো লাগবে। এরপর সে বাসার জন্য রওনা হবে। যাওয়ার আগে মায়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যাবে। সেদিন খেতে যাচ্ছিল, কিন্তু কেনা হয়নি। বল্টুর জন্য একটা শার্ট কিনবে ভাবছে। বাসায় পড়া গেঞ্জিগুলোর ওর সব পুরনো হয়ে গেছে। আচ্ছা, অফিস মেরে মার্কেটে গেলে কেমন হয়। সে ঝনাকে খুঁজতে লাগলো। ঝনা তার শপিংয়ে যাওয়ার পার্টনার। প্রমিতির ঘুম ভাঙল। সে নিজেকে আবিষ্কার করলো নীরবের সেই বিখ্যাত রুমে। সে ধরপড় করে উঠে বসে আশেপাশে তাকাচ্ছে। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছিল? এতক্ষণ ধরে যা দেখেছে সব জ্বরের ঘরে দেখেছে। সে হাসপাতালে যায়নি। লিনা নামের কেউ তাকে পরম যত্নে সেবা করেনি। কি হচ্ছে সে বুঝতে পারল না। অনেক গভীর ঘুম ঘুমিয়ে উঠেছে। সে কি বাসাতেই ছিল নাকি হাসপাতালে? এমন সময় নীরব কফির মগ নিয়ে হাতে ঢুকলো। তাকে দেখে বলে, ঘুম হলো? আচ্ছা, এত ঘুমায় কেমনে তুমি বলো তো? প্রমিতি ভারী অবাক হয়ে বলল, আমি না হাসপাতালে ছিলাম। ছিলে তো। তাহলে এখানে আসলাম কিভাবে? নীরব কফির মগ টেবিলে রেখে বলে, আমি তোমাকে কোলে করে এনেছি। প্রমিতি হা হয়ে গেল। নীরব তার পাশে বসে বসে বলে, জ্বর তো আর নাই, তবু মেডিসিন খাবা, ডাইনিং টেবিলে খাবার আসতে খেয়ে নিও। কথাটা শেষ করে নীরব বিছানায় শুয়ে পড়ল। প্রমিতি উঠে গেল খেতে। খাওয়ার পর মেডিসিন নিয়ে খেয়ে নিল। তারপর রুমে এসে জোর গলায় বলে, আমি বাসায় যাব। নীরব কথাটা শুনল, কিন্তু কানে লাগালো না। এই যে শুনছেন, আমি কালকে বাসায় যাব। কতদিন হয়ে গেল মায়ের সাথে কথা বলি না। নীরব এবার চোখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। প্রমিতি বিছানায় বসে বলে, আপনি শুনছেন না আমি কি বলছি?
নীরব চোখ বন্ধ করে বলে, কালকে নিয়ে যাব। সত্যি? হুম। এবার ঘুমাতে দাও তো। বলে নীরব ঘুমিয়ে পড়ে। অনেক হেভি ডোজের স্লিপিং পিল নিয়েছে, কিন্তু প্রমিতির চোখে ঘুম নেই। সারা দুপুর ঘুমিয়ে কাটিয়েছে বলেই হয়তোবা। সে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল। খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে। সে জানালার দিকে তাকিয়ে একটা গান ধরল। খোলা জানালার দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে হেসে বলে দাও, আছি তোমার পাশে। এটুকু বলে সে থেমে গেল। প্রমিতি নীরবের দিকে তাকালো। নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে নীরব। প্রমিতি নীরবকে দেখতে থাকে। কিছুক্ষণ পর আস্তে করে নীরবের কাছে গেল। উদ্দেশ্য তার ফোন খুঁজে বের করা। সে জানে নীরবের পকেটেই ফোন আছে। আস্তে করে ফোন বের করে পাশের রুমে চলে যায়। তারপর তার মায়ের নাম্বারে কল লাগায়। এত রাতে নীরবের নাম্বারে কল করায় প্রমিতির মা ভয় পেয়ে যান। সে দ্রুত রিসিভ করে বলে, হ্যালো বাবা নীরব, প্রমিতির কি কিছু হয়েছে? মায়ের কণ্ঠ শুনে প্রমিতি কেঁদে দিয়ে বলে, আম্মু আমার কিছু হয়নি, তো তুমি কেমন আছো? 7 দিন পর মেয়ের ভয়েস শুনে তার প্রাণ ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ কথা বলার পর প্রমিতি তার মাকে বলল, আম্মু দাদির ট্রিটমেন্টের টাকা কিভাবে জোগাড় হচ্ছে? তার মা বলে, জোগাড় আবার কিভাবে হবে রে, নীরব দিচ্ছে সব খরচপাতি। কালকে একটা কাজের লোক এনে দিয়েছে আমাদের জন্য, সব কাজ করবে, বাজার খরচ সব তো দিল আমাকে এই মাসের। খুব লজ্জা লাগে রে জামাইয়ের টাকায় চলতে। কিন্তু জানিস নীরব কি বলল? সে নাকি আমার জামাই না, ছেলে। ছেলের টাকায় যেভাবে মা চলে আমাকেও সেভাবে চলতে বলেছে। ছেলেটা খুব ভালো রে। তুই কেমন আছিস? সুখে আছিস তো? এই কথা শুনে প্রমিতি আর তার মাকে কিছু বলল না, শুধু বলল, হ্যাঁ সুখে আছি। তারপর মোবাইলটা নীরবের পকেটে রেখে শুয়ে পড়ে। পরের দিন নীরবের চিৎকারে ঘুম ভাঙল প্রমিতির। প্রমিতির চোখ খুলতে নীরব তার হাত ধরে উছিয়ে বলে, তোমাকে কি সারাদিন পরে পরে ঘুমাতে দেখার জন্য বিয়ে করেছি? যাও নাস্তা বানাও, আমি রেডি হব, তারপর যেন নাস্তা পাই। প্রমিতি উঠে কোনো রকম রান্নাঘরে গিয়ে স্যান্ডউইচ বানালো। এর একটা খাবারই বানাতে পারে। এরপর চা বসালো। চা ছাকতে দিয়ে নীরব ওই রুম থেকে একটা ধমক দিয়ে বলে ওঠে, এই হইল? প্রমিতি ভয়ে চা নিয়ে নিজের হাতে ঢেলে ফেলে। গরম চা পড়ে ভীষণ জ্বালা শুরু করে। নীরব রান্নাঘরে এসে তা দেখেও না দেখার ভান করে নাস্তার প্লেট নিয়ে খেতে যায়। যাওয়ার আগে বলে, 5 মিনিটের মধ্যে রেডি হবা, 6 মিনিট হলেই আর বাপের বাড়ি নিয়ে যাব না। প্রমিতি খুব খুশি হয়ে গেল। সে ওড়না জড়িয়ে নিয়ে নীরবের কাছে গিয়ে বলে, আমি রেডি। নীরব তাকে একবার দেখে নিল। তারপর তারা রওনা হলো। গাড়িতে নীরব বলল, আমি সন্ধ্যায় এসে তোমাকে নিয়ে যাব। প্রমিতি মনে মনে বলে, আমি তো গেলে আমি আর যাব না। প্রমিতি তার বাসায় ঢুকে পড়ল দৌড় দিয়ে। প্রমিতিকে এভাবে দৌড়াতে দেখে বেশ মজা পেল নীরব। সাধারণত এইভাবে স্কুলের বাচ্চারা বেল বাজার পর ক্লাসরুম থেকে দৌড়ে বের হয়। নীরব প্রমিতির দিকে তাকিয়ে থাকে। প্রমিতি বাসার ভিতরে ঢুকে গেল। সে গাড়ি স্টার্ট দেয়। অফিস যাওয়ার জন্য গাড়ি ব্যাক দিয়ে উল্টো রাস্তা ধরে নীরব গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রমিতি বাসার সামনে পা রাখলো। মাত্র 7 দিন বাসা থেকে দূরে ছিল, তাতেই মনে হচ্ছে কত যুগ যেন পার হয়ে গেছে। বাসাটাকে যে কি আপন লাগছে তার। বাসার গন্ধটাও তার চেনা, খুব চেনা, যেন নিজেরই গায়ের গন্ধ। সে বেল বাজালো। গেট খুলল এক মধ্যবয়সী মহিলা, যাকে আগে কখনো দেখেনি প্রমিতি। প্রমিতির মনে পড়ল কালকে রাতে মা বলেছিল নীরব একজন কাজের মহিলা পাঠিয়েছে তাদেরকে কাজে হেল্প করার জন্য। সে মুচকি হেসে বলে, ভালো আছেন? মহিলা ভড়কে গেল। হয়তোবা সে প্রমিতির মুখে এমন কথা আশা করেনি। তাও আমতা আমতা করে বলে, যে আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ভেতরে আসবো? প্রমিতি নিজেই থতমত খেয়ে গেল। নিজের বাসায় ঢোকার আগে সে পারমিশন নিচ্ছে, হয়েছেটা কি তার? মহিলাটা আবারও ভেবাচ্চাকা খেয়ে গেল। প্রমিতির খুব মজা লাগছে এই মহিলাটাকে ভরকে দিতে। আসলে কালকে লিনা তাকে বলেছিল যে কাউকে ভরকে দেওয়ার মাঝে এক অন্যরকম মজা আছে। প্রমিতি সেটাই অ্যাপ্লাই করলো। আসলে সে অনেক মজা পাচ্ছে। আচ্ছা, লিনা নামের মেয়েটা যদি এখন এখানে তার জায়গায় থাকতো তবে কি করতো? মহিলাটাকে জড়িয়ে ধরতো? নোস। মহিলাটা সাইড দিয়ে বলেন, আসেন আপা। প্রমিতি হালকা হেসে বলে, আপা কি? হ্যাঁ আপা বলবেন। মহিলা আবার চমকে গেল এবং প্রমিতি আবারও মজা পেয়ে গেল। সে ভিতরে ঢুকে চিৎকার দিয়ে ডাক লাগায় মা বলে। প্রমিতির গলার আওয়াজ শুনে প্রমিতির মা দ্রুত ছুটে আসেন। এসে প্রমিতিকে দেখে তিনি খুব খুব খুশি হলেন। তাকে জড়িয়ে ধরে, প্রমিতিও তাকে জড়িয়ে ধরে। সে মনে মনে বলে, আহ কি শান্তি, মায়ের ছোঁয়া এত শান্তিময় কেন?
প্রমিতির মা লায়লা খাতুন প্রমিতিকে সোফায় বসে বলে, কখন এলি? মাত্র। কে নিয়ে এসেছে? প্রমিতির নীরবের নাম বলতে ভীষণ লজ্জা লাগছে। যাই হোক না কেন, নীরব তার স্বামী হয়, মায়ের সামনে ওর নাম নিতে ভারী লজ্জা লাগছে। তার মা হয়তোবা ব্যাপারটা বুঝতে পারলেন, তাই কথা ঘুরিয়ে নিজে থেকে বললেন, নীরব নিয়ে এসেছে? প্রমিতি মাথা নিচু করে বলে, হুম। লায়লা খাতুন আশেপাশের দিকে চোখ দিয়ে বলে, কোথায় নীরব? দেখছি না তো। ও আসেনি মা, ড্রপ করে দিয়ে চলে গেছে। লায়লা খাতুন মাথা চাপিয়ে বলে, সে কি রে, জামাই ঘরে না এসেই চলে গেল? তুইও কেমন আটকাবি না? নতুন জামাই সে কিনা বাসার সামনে থেকে তোকে রেখে চলে গেল। তুই ওকে ভেতর নিয়ে আসবি না? ও আসতে চাচ্ছিল না, বলেই নাই ভিতরে আসার জন্য, কথাটা মনে মনে বলে প্রমিতি। লায়লা খাতুন বলে ওঠে, তুই জোর করে আনবি না? এই প্রথম বিয়ের পর ছেলেটা শ্বশুরবাড়ি এলো, তা বাহির থেকেই ফিরে গেল। যেখানে প্রথমবার জামাই শ্বশুর বাড়ি এলে কত শত আপ্যায়ন করা হয়। তুই না প্রমিতি, বুদ্ধি শুদ্ধি কবে হবে তোর মা? প্রমিতি জোর করে হেসে অভিমানী সুরে বলে, আমি এসেছি তোমার একমাত্র মেয়ে, পাক্কা 7 দিন পর নিজের বাসায় এলাম, সেটা কি তোমার চোখে পড়ছে না? আর যে পর, তার জন্য দরদ উথলে পড়ছে। লায়লা খাতুন প্রমিতির কপালে চুমু খেয়ে বলে, দেখো তো পাগল মেয়েটার কথা। প্রমিতি মুখ ফুলিয়ে বলে, আমি চলে যাই তোমার সুবিধাই হয়েছে, তাই না মা? এখন আর কেউ তোমার জ্বালায় না, কাজের সময় ডিস্টার্বও করে না। লায়লা খাতুন খুব মজা করে বললেন, হুম, খুব আরামে আছি। কেউ আর বিকাল হলে পাস্তা খেতে চায় না, কি যে শান্তি এখন আমার। এই কথা শোনা মাত্র প্রমিতি তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিল। লায়লা খাতুন হতবিহ্বল হয়ে গেল। তিনি প্রমিতিকে সান্ত্বনা দিয়ে বলে, এমনি কি তোকে পাগল বলে ডাকি? আরে বোকামে, আমি মজা করছিলাম তো। তুই তো আমার জীবন, তোকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। দিন কাটতেইছে না রে মা আমার। বাসাটা ফাঁকা হয়ে গেছে, আমি তো এখন দুপুরের তোর রুমে গিয়ে শুয়ে থাকি। তুই হলি আমার মানিকের টুকরো। প্রমিতি তার মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার খুব শান্তি লাগছে, সব দুঃখ বেদনা গলে গলে পড়ছে। প্রমিতি একবার ভাবলো মাকে নীরবের সত্যটা বলে দিবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত চেঞ্জ করলো, কারণ মা জানলে খুব কষ্ট পাবে, আর মা কিছুই করতে পারবে না। মাও তার মতো অসহায়। প্রমিতির সবচেয়ে বড় ভয় হলো, নীরব যদি তার মা আর দাদিকে বাসা থেকে বের করে দেয়, দাদির চিকিৎসার টাকা না দেয়, খাওয়ার খরচ না দিলে তাদের ভবিষ্যতের কি হবে? আরও বিধ্বস্ত হয়ে পড়বে তাদের জীবন। এর চেয়ে ভালো প্রমিতি একাই সব কষ্ট সহ্য করুক, তাহলে অন্তত মা আর দাদি তো ভালো থাকবে। সে নিজেকে সামলিয়ে বলে, দাদি কোথায়? রুমে বসে বসে দোয়া পড়ছে, যা দেখ, দেখা করে আয়। যাচ্ছি, তার আগে আমার জন্য কোল্ড কফি করো প্লিজ। লায়লা খাতুনের মুখটা কালো হয়ে গেল। তিনি শুকনো গলায় বলে, কফি নাই রে মা। ও আচ্ছা, সমস্যা নেই, লেবু শরবত বানিয়ে দিচ্ছি। প্রমিতি হেসে বলে, দাও। মা চলে গেলেন রান্নাঘরের দিকে। প্রমিতি উপরে উঠে দাদির রুমে গেল। রুমে যেতেই দেখলো দাদির চোখ বন্ধ করে দোয়া পড়ছে। প্রমিতি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো তার দাদিকে। দাদি প্রথমে চমকে উঠলেন, পরে বলে ওঠে, আমার দিদন নাকি? বলে দাদির গালে চুমু দিল প্রমিতি। তার দাদি পেছন ঘুরে প্রমিতিকে দেখে নিল, তারপর কি যেন দোয়া পড়ে তার গায়ে ফু দিয়ে নিজের পাশে বসিয়ে রাখলো। প্রমিতিও দাদির পাশে বসে তার কাঁধে মাথা রাখল। দাদি প্রমিতির হাত ধরে বলে, আমার দিদুনটা কেমন আছে? প্রমিতি ভারী গলায় উত্তর দিল, আছি ভালোই। দাদি প্রমিতির দিকে তাকালেন না। না জানি কি বুঝলেন, তবে একটা কথা বললেন, তা হলো, স্বামী হলো মোমের মতো। মোমের সামনে আগুন ধরলে যেমন মোম গলে পড়ে, তেমনি স্বামীকে ভালোবাসা দিলে সেও গলে পড়ে, বুঝলি প্রমিতি? প্রমিতি ভুরু কুঁচকে বলে, মানে কি বোঝাতে চাচ্ছ? দাদি প্রমিতির কপালে চুমু দিয়ে বলে, স্বামীকে উজাড় করে ভালোবাসতে হয় এবং ভালোবাসা দিতে হয়। স্বামীর ভালোবাসা ত্যায্য করতে হয় না, বরং গ্রহণ করতে হয়। প্রমিতির ভীষণ লজ্জা লাগলো, তার গাল লজ্জা লাল হয়ে এলো। দাদি তা দেখে মিটমিটি হেসে বলে, সব স্বামী তার স্ত্রীর কাছ থেকে মহব্বত পেয়ার ভালোবাসা চায়। নতুন বিয়ে হলে এই মহব্বত পাওয়ার বাসনা আরও বেশি তীব্র থাকে। আর স্বামীকে নারাজ করতে নেই কখনো, স্বামীর বাধ্য হতে হবে। তবে এগুলো আমাদের জামানার কথা। তোদের জামানা হলো ফেসবুকের যুগ, তোরা তো এখন আর এইসব মানবি না। তবে আগেরকার যুগের মানুষদের কথা কিন্তু ঠিক হতে পারে। প্রমিতি দাদির বলা কথাগুলো শুনে ভাবতে লাগলো, তার কি নিবিড়কে সুযোগ দেওয়া উচিত? কিন্তু নিবিড় তো তার সাথে স্বাভাবিক আচরণ করছে না। তবে এইবার নিবিড়কে প্রমিতির সব প্রশ্নের উত্তর দিতে হবে, এমনটাই ঠিক করলো মনে মনে প্রমিতি। তখনই লায়লা খাতুন প্রমিতির জন্য শরবত আনলেন। প্রমিতি শরবত খেয়ে তার রুমে চলে গেল।
রুমে ঢুকতেই সে চারপাশ চোখ বুলালো। না, একদম আগের মতোই আছে, কোনো সেন্স নেই, শুধু রুমটা খুব সুন্দর করে গোছানো। সে তার বেডে গিয়ে বসলো, বেডটা হাত দিয়ে শুয়ে দিল, বালিশটা কোলের মধ্যে রেখে কিছুক্ষণ বসে থাকলো। তারপর উঠে আলমারি খুলে তার সব জামা কাপড় দেখে নিল, কয়েকটা বের করে এনে চোখের সামনে এনে দেখে আবার রেখে দিল আগের জায়গায়। প্রমিতি তার বারান্দায় গেল, গিয়েই তার মন ভালো হয়ে গেল। প্রমিতিকে দেখে তার ময়না পাখি তাকে মা বলে ডাক দিল। প্রমিতি খুব শখ করে এই ময়না পাখি কিনে এনেছে। সে অনেক চেষ্টা করেছে পাখিটাকে নিজের নাম শেখাতে, কিন্তু সক্ষম হয়নি। পাখিটা মা ছাড়া কিছুই বলতে পারে না। প্রমিতি তার 16তম বার্থডেতে বাবার কাছে কাটাবন গিয়ে কিনে এনেছিল এই ময়না পাখি। আজও মনে আছে সেদিনের কথা। বাবা রাস্তা ফাঁকা করিয়ে তাকে গাড়ি থেকে বের করে দোকানের ভেতর নিয়ে গিয়েছিল। এইটুকুন পথ যাওয়ার জন্য সে 5টা গার্ড প্রমিতির আগে পিছে এনে দাঁড় করিয়ে রেখেছিল। মুচকি হেসে দিল সে পুরনো স্মৃতিচারণ করে। প্রমিতিকে দেখে পাখিটা পাখা ঝাপটাতে লাগলো আর মামা বলে ডাকতে থাকে। প্রমিতি পাখিটার খাঁচার সামনে গিয়ে বলে, কিরে পিকু, কেমন আছিস? আমাকে মিস করিসনি? প্রমিতি মুচকি হেসে ভেতরে এসে তার ফোন খুঁজে বের করলো। কতদিন পর ফোন হাতে নিল, অথচ আগে 1 মিনিটও ফোন ছাড়া থাকতে পারতো না। এই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত এডিক্টেড হওয়ার জন্য মায়ের কাছ থেকে কতই না বকা খেয়েছে। আগে মনে হতো সে 1 ঘন্টা ফোন ছাড়া থাকতে পারবে না, কিন্তু দিব্যি 7 দিনের বেশি কাটিয়ে দিল ফোন ছাড়া সে। প্রমিতি কিছুক্ষণ ফোন চালিয়ে নিচে নেমে এলো, তারপর মাকে রান্নায় সাহায্য করলো। তার মা বড়ই অবাক হলেন। যে কোনোদিন রান্নাঘরে আসতোই না, এমনকি 1 গ্লাস পানি ঢেলে খেত না, সে কিনা নিজে থেকে এসে রান্নায় সাহায্য করছে। লায়লা খাতুন যতই প্রমিতিকে দেখছেন ততই অবাক। বিয়ের পর বুঝি এভাবেই বাবা মায়ের আদরের ছোট্ট রাজকন্যা অন্যের ঘরে রানী হয়ে যায়। নীরব অফিসে বসে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। তার চোখ এখনো জ্বালা করছে, মনে হচ্ছে চোখের মণিতে কিছু একটা আটকে আছে যা কিছুতেই সরছে না। এই জন্য তার খুব অস্বস্তি হচ্ছে। দুপুর হয়, নীরবের একটু ঘুম ঘুম ভাব লাগছিল। তাতেই দরজায় কেউ নক করলো। নীরব উঠে বসলো এবং হাত দিয়ে চোখ ডলে নিল, তারপর জোর করে বলে, কামিং প্লিজ। দরজা খুলে লিনা ভিতরে আসলো। লিনা এসে একটা ফাইল তার সামনে ধরে বলে, স্যার সাইন লাগবে। আচ্ছা দাও, বের করে দাও। লিনা বের করে দিল। নীরব একবার পড়ে সাইন করে দিয়ে বলে, তো তোমার বাসার সবাই ভালো? লিনার গলা শুকিয়ে এলো, মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে। এমন প্রথম না স্যার কথা বললেই তার এমনটা ফিল হয়। সে বলে ওঠে, আলহামদুলিল্লাহ ভালো স্যার। তোমার ছোটো ভাই কেমন আছে? ভালো। তোমার মা? সে তো শিখছিল, এখন কেমন আছে? ভালো স্যার। আস্তে আস্তে যত্ন করবো মা আর ভাইয়ের। ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকলে আমরা তোমার পাশে আছি। স্যার বলো, একটা কথা বলতাম। বলো। মা আপনাকে দেখতে চায়, একদিন আসেন না আমাদের বাসায় প্লিজ স্যার, অল্প কিছুক্ষণের জন্য হলেও একবার আসেন। আচ্ছা অবশ্যই আসবো। লিনা তাড়াহুড়ো করে বলে, এই নিয়ে 26 বার বলেছে যে আসবে, কিন্তু আসেনি একবারও। নীরব জানে যে লিনা তাকে বেশ কয়েকবারই তার বাসায় যাওয়ার আমন্ত্রণ নিমন্ত্রণ সব দিয়েছে, কিন্তু 26 বার দিয়েছে তা জানা ছিল না। নীরব কিছুটা হতভম্ব হলো। এই সামান্য ব্যাপারটা লিনা গণনাও করে রেখেছে। মেয়েটা আসলেই ভারী অদ্ভুত। লিনা নিজে লজ্জায় পড়ে গেল, কেন সে এমন কথা বলতে গেল। স্যার কিভাবে তার ব্যাপারে? লিনার পরিস্থিতি অনুকূলে আনার জন্য বলে, আচ্ছা যাবো একদিন, তোমার বাসায় গিয়ে 1 কাপ চা খেয়ে আসবো। লিনা খুশি হয়ে কেবিন ছেড়ে বের হলো। সে মনে মনে ভাবছে তাদের বাসায় তো ভালো টি সেট নেই, একটা ছিল তাও অনেক পুরনো, তার মা তার বিয়ের সময় উপহার পেয়েছিল। সেই সেটের মাত্র 2টা কাপ ঠিক আছে, তাও একটার সামনের দিকে একটু ভেঙে গেছে আর একটার পিরিচ নেই। সে ঠিক করলো আজকালের মধ্যে একটা 1000-1200-র মধ্যে একটা সুন্দর টি সেট কিনবে। এখন অনেক সুন্দর সুন্দর টি সেট বেরিয়েছে দোকানে। এমন সময় তার ফোনে কল আসলো। স্ক্রিনের নামটা দেখেই তার মেজাজ গরম হলো। বরকত কল দিয়েছে, সে কেটে দিল। আবারও কল দিল। লিনা না চাইতে রিসিভ করে বলে, জি বলেন বরকত ভাই। লিনা ভালো আছো? দুপুরে খেয়েছো? আজকে ফিরবে কখন বাসায়? দেরি হবে কেন? আসতাম তোমার সাথে দেখা করতে, প্ল্যানটা বাদ দেন। তুমি কি আমার উপর রাগ করে আসো? লিনা ফোনটা আরও শক্ত করে চেপে ধরে বলে, রাগ কেন করে থাকবো? রাগার মতো কি কিছু ঘটেছে? না তাও ঠিক, রাখি কেমন? আর একটু কথা কেটে গেল ফোনটা। বরকত খানিকটা কষ্ট পেল, সে বুঝে না লিনা তার সাথে এমন কেন করে। যাকগে, কথা যে তাদের মাঝে হয়েছে এতে বরকত খুশি। বরকত এখন বাজারের সামনে দাঁড়িয়ে আছে। স্কুল ছুটি হয়ে গেছে, সে এখন বাড়ি যাবে, বাসায় গিয়ে গোসল দিবে। বরকত একটা হাই স্কুলের ম্যাথ টিচার। বরকত বাজার থেকে 1 হালি ডিম কিনে বাসার পথে হাঁটা ধরল। সন্ধ্যায় নীরব প্রমিতিকে আনতে গেল। প্রমিতির বাসায় ঢুকে দেখলো লায়লা খাতুন আর তার দাদি সোফায় বসে আছেন। তাকে দেখে দুজনেই খুব খুশি হলো। লায়লা খাতুন তাকে নাস্তা খেতে দিল, কিন্তু নীরব তো প্রমিতিকে খুঁজছে, না পেরে বলেই ফেললো,
প্রমিতি কোথায়? ও তো রুম লক করে ঘুমাচ্ছে। ও আচ্ছা মা, এক্সট্রা কি নেই? লায়লা খাতুন কিছু একটা ভেবে বলে, আছে তো ওই যে ড্রয়ারে। নীরব উঠে দাঁড়ালো এবং সেদিকে যেতে বলে, আপনারা গল্প করেন, আমি উপরে যাই। লায়লা খাতুন কিছু বলবে তার আগেই তার শাশুড়ি তাকে ইশারায় থামালেন। নীরব চাবি দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে দেখে রুম অন্ধকার। সে গেট লাগালো খুব আস্তে। নীরব আস্তে করে বেডের সামনে গিয়ে প্রমিতির গায়ের কাঁথা সরিয়ে তার পেটে একটা খাঁচা দিল। প্রমিতি ধরপড় করে উঠে যেই না চিল্লাতে যাবে, নীরব তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, জানি তো ঘুমাওনি, ঢং করছো, সবই বুঝি। নীরবের ভয় শুনে প্রমিতির চোখ বড় বড় করে ফেলে।